মহাকাশের এক অনন্ত বিস্ময় হল ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। মহাকাশে ওই দানবের কাছে পথ হারায় আলোক তরঙ্গ। নিকষ কালো অন্ধকার সংসার নিয়েই বেঁচে থাকে ব্ল্যাক হোল। মহাবিশ্বে, মহাকাশে, মহাকাল মাঝে মহাবিশ্বের সবচেয়ে বড় মহাজাগতিক বিস্ময় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সঙ্গে থাকবেন, আর আমি রয়েছি হ্যালো ইন্ডিয়ার শিলিগুড়ি থেকে এম মল্লিক। ব্ল্যাক হোল কাকে বলে? ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর হলো মহাকাশের এমন এক জায়গা যেখানে মহাকর্ষ এত শক্তিশালী যেখান থেকে আলো বিচ্ছুরিত হতে পারে না। ভিতরে জ্বালানি ফুরিয়ে গেলে মৃত্যু হয় তারাদের। সেই সময় মৃত তারার ভর আমাদের সূর্যের ভরের চেয়ে বেশি হলে সেটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। কয়েক লক্ষ সূর্যের সমান ভর বিশিষ্ট ব্ল্যাক হোলও রয়েছে এই মহাবিশ্বে। ব্ল্যাক হোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র। প্রত্যেক ব্ল্যাক হোলের চারদিকে একটি সীমা আছে যেখানে একবার ঢুকলে আর বেরোনো যায় না। ব্ল্যাক হোলের কাছে গেলেই বিপদ। প্রবল মহাকর্ষীয় টানে কোনো তারা ব্ল্যাক হোলের কাছে এসে পড়লে মহাকাশ দৈত্য গিলে নেয় সেই তারা। ভূতত্ত্ববিদ জন মিশেল অষ্টাদশ শতাব্দীর ৮০-এর দশকে এ বিষয়ে সর্বপ্রথম আলোকপাত করেছিলেন। মিশেলের তত্ত্বটি সম্পূর্ণভাবে নিউটনের মহাকর্ষ সূত্রের উপর নির্ভরশীল ছিল। মিশেল বলেছিলেন, একটি তারা যখন তার জ্বালানি ফুরিয়ে যাবে তখন তা মাধ্যাকর্ষণের জন্য সংকুচিত হতে শুরু করবে, এবং সংকুচিত হতে হতে এমন একটা পর্যায়ে আসবে যখন তার মাধ্যাকর্ষণ হবে মাত্রাতিরিক্ত এবং এত বেশি হবে যে সে তখন আলোক রশ্মিকেও শোষণ করবে, অর্থাৎ আলোক তরঙ্গও তার থেকে পালিয়ে যেতে পারবে না। মিশেল এই ধরনের তারাদের বলেছিলেন ব্ল্যাক স্টার, এবং এক একটি ব্ল্যাক স্টারের আয়তন বা তার ব্যাসার্ধ কত হবে সে সম্পর্কেও তিনি একটি ফর্মুলা দিয়েছিলেন। এখন মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা আলোক তরঙ্গ কিভাবে প্রভাবিত হবে এই বিষয়টির জন্য মিশেল সম্পূর্ণভাবে নির্ভর করেছিলেন নিউটনের আলোক সম্পর্কে ধারণার উপরে। নিউটন সর্বপ্রথম বলেছিলেন আলোক তরঙ্গ হলো এক প্রকার ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদার্থের কণিকা। এখন আলোক রশ্মি যেহেতু পদার্থের কণিকা, ফলে ব্ল্যাক হোলে যে বিপুল মাধ্যাকর্ষণ তার দ্বারা আলোক অবশ্যই প্রভাবিত হবে। এখন পৃথিবী থেকে যখন রকেট বা এই ধরনের কোনো স্পেসক্রাফটকে বাইরে নিক্ষেপ করা হয় তখন পৃথিবীর মাধ্যাকর্ষণকে কাটিয়ে ওঠার জন্য তার একটা ন্যূনতম বেগের দরকার, যাকে বলা হয় মুক্তিবেগ। এরকম মহাজাগতিক গ্রহ বা উপগ্রহ কিংবা তারা প্রত্যেকেরই একটি নির্দিষ্ট মুক্তিবেগ রয়েছে। ফলে সেই যে ব্ল্যাক হোল বা ব্ল্যাক স্টার তারও একটা মুক্তিবেগ থাকবে। যেহেতু ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত বেশি, ফলে তার মুক্তিবেগের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। আমরা জানি আলো হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে গতিশীল তরঙ্গ, কিন্তু এই আলোক তরঙ্গের গতিও এতটা বেশি নয় যে ব্ল্যাক হোলের যে মুক্তিবেগ তাকে অতিক্রম করে যাবে, যার জন্য একবার আলোক রশ্মি সেই ব্ল্যাক হোলে যদি ঢুকে পড়ে ফলে সেখান থেকে তার পক্ষে বেরোনো আর সম্ভব হয় না। যাই হোক, কিছু অসঙ্গতি থাকার জন্য মিশেল তার তত্ত্বকে সে সময় প্রতিষ্ঠিত করতে পারেননি। অ্যালবার্ট আইনস্টাইন ১৯০৫ এবং ১৯১৫ সালে যথাক্রমে বিশেষ আপেক্ষিকতা এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ করেন। এই তত্ত্বগুলির মাধ্যমে আইনস্টাইন দেখিয়েছিলেন যে মাধ্যাকর্ষণ আলোর গতিকে প্রভাবিত করতে পারে, অর্থাৎ মাধ্যাকর্ষণ আলোর গতিকে বাঁকিয়ে দিতে পারে। অর্থাৎ এতদিন যে ধারণা ছিল আলো সরল রেখায় চলে, সেই ধারণার উপরে প্রথম কুঠার হানলেন অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন বললেন, মাধ্যাকর্ষণ দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল নয়, মাধ্যাকর্ষণ হলো বস্তুর স্থানকালের একটি অবস্থা, এবং মাধ্যাকর্ষণ শক্তি এই স্থানকালকে বাঁকিয়ে দিতে পারে। বিষয়টিকে বোঝাবার জন্য একটি উদাহরণ দেওয়া যাক। মনে করুন একটা চাদরের চারদিকে টান টান করে বেঁধে রাখা আছে, তাহলে চাদরটি সমতল অবস্থায় থাকবে। এখন এই চাদরের মাঝখানে একটা মোটামুটি ভারী বলকে যদি আমরা রেখে দিই তাহলে ওই জায়গাটা দেখা যাবে যে নিচু হয়ে যাবে। মাধ্যাকর্ষণের জন্য এই যে স্থানকাল ঠিক এভাবেই পরিবর্তিত হয়। এমন অবস্থায় আরেকটি ছোট এবং হালকা বলকে আমরা চাদরের উপরে যদি ছুঁড়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এই ছোট্ট বলটি বড় বলটির চারপাশে ঘুরতে ঘুরতে ক্রমান্বয়ে দেখা যাবে বড় বলটির কাছে যাচ্ছে, এবং একসময় দেখা যাবে সেই বড় বলটির মধ্যেই সে লেগে যাবে। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি হয়, ফলে সেখানে স্থান কালের যে বক্রতা এটা
এত বেশি হয় যে সেখানে আলো পৌঁছালে ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের ভিতর প্রবেশ করে এবং সেখান থেকে আর বেরোতে পারে না। ব্ল্যাক হোলের এই যে স্থানকালের বক্রতা, এটা ক্রমশ সরু হতে হতে একটি বিন্দুতে পরিণত হয়, যাকে বলা হয় অদ্বৈত বিন্দু বা সিঙ্গুলারিটি। প্রতিটি ব্ল্যাক হোলের চারপাশে একটা নির্দিষ্ট সীমানা রয়েছে, যে সীমানা অতিক্রম করলে কোনো বস্তু বা আলোর মতো কোনো তরঙ্গ আর ফিরে আসতে পারবে না। সেই যে সীমানা, সেটাকে বলা হয় ঘটনার দিগন্ত বা ইভেন্ট হরাইজন। ঘটনার দিগন্তের যে ব্যাসার্ধ, তাকে বলা হয় শোয়ারশিল্ড ব্যাসার্ধ। বিজ্ঞানী শোয়ারশিল্ড ফর্মুলার সাহায্যে কোনো একটি তারার জন্য তার শোয়ারশিল্ড ব্যাসার্ধ কত হবে সেই হিসেবে একটি ফর্মুলা তৈরি করেছিলেন। এখন যে কোনো তারার মৃত্যু হলে কি তা ব্ল্যাক হোলে পরিণত হবে? এই বিষয়ে সুব্রমণ্যন চন্দ্রশেখর একটি সমীকরণ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সব তারার মৃত্যুতে ব্ল্যাক হোল তৈরি হয় না। অন্তত আমাদের সূর্যের যে ভর রয়েছে তার 1.4 টাইমস ভরসম্পন্ন কোনো তারার মৃত্যু হলে তাহলেই ব্ল্যাক হোল তৈরি হবে। তার থেকে কম ভর বিশিষ্ট তারার মৃত্যু হলে সেক্ষেত্রে ব্ল্যাক হোল তৈরি হবে না, তারা বাবন তারায় পরিণত হবে। 200 বছরেরও বেশি সময় বিষয়টি ছিল তাত্ত্বিক বিষয় এবং মহাবিশ্বে ব্ল্যাক হোল আছে কি নেই এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তবে সেই দ্বন্দ্বের বর্তমানে অবসান ঘটেছে। 2017 সালে ইএইচটি অর্থাৎ ইভেন্ট হরাইজন টেলিস্কোপ সর্বপ্রথম ব্ল্যাক হোল পর্যবেক্ষণ করা শুরু করে এবং ইএইচটি দ্বারা প্রাপ্ত তত্ত্বের বিশ্লেষণ করে 2019 সালে প্রথম ব্ল্যাক হোলের একটি চিত্র প্রকাশিত হয়, যেটি ছিল মেসিয়ার 87 নামক একটি গ্যালাক্সির কেন্দ্রে। এবং 2022 সালের 12 মে ইএইচটি আমাদের যে ছায়াপথ মিল্কি ওয়ে বা আকাশগঙ্গার কেন্দ্রে সুপারমেসিভ একটি ব্ল্যাক হোল এর চিত্র প্রকাশ করেছে। এই ব্ল্যাক হোলটির নাম ধনু এ এবং পরবর্তীতে আরও কয়েকটি ব্ল্যাক হোল আবিষ্কৃত হয়েছে এবং এটা মনে করা হয় কেবলমাত্র আমাদের ছায়াপথ যে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে, এখানেই কোটি কোটি ব্ল্যাক হোল থাকার সম্ভাবনা এবং মহাবিশ্ব জুড়ে এই সংখ্যাটা তাহলে কত হতে পারে এ সম্বন্ধে অবশ্যই আপনারা অনুমান করতে পারছেন। আকৃতি অনুযায়ী ব্ল্যাক হোলকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন প্রাইমোরিয়াল ব্ল্যাক হোল, স্টেলার মাস ব্ল্যাক হোল এবং সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। প্রথমটি একেবারেই ক্ষুদ্র এবং স্টেলার মাস ব্ল্যাক হোল মোটামুটি একটু বড় ধরনের তারারা যে ধরনের ব্ল্যাক হোল তৈরি করে এবং সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সাধারণত থাকে কোনো একটি গ্যালাক্সির কেন্দ্রে। আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে পৃথিবীতে কি ব্ল্যাক হোল তৈরি করা সম্ভব, কিংবা ছোট ছোট কোনো বস্তু বা কোনো মহাজাগতিক যে ছোট বস্তুগুলি রয়েছে গ্রহ বা উপগ্রহ বা আমাদের যে পৃথিবী, তাকে কি ব্ল্যাক হোলে পরিণত করা সম্ভব? পৃথিবীকে ব্ল্যাক হোলে পরিণত করলে পৃথিবীটাকে সংকুচিত করতে করতে একটা ফুটবল বা মার্বেলের আকারে নিয়ে আসতে হবে। তো এই যে সংকুচিত করার জন্য যে বিশাল বলের প্রয়োজন, সেই বল কোথার থেকে আসবে? ফলে নিজে থেকে কখনো বা মানুষ ইচ্ছে করলেই ব্ল্যাক হোল তৈরি করতে এখনো পর্যন্ত পারবে না। একটা ফুটবলকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করে তার আয়তনকে একটা পরমাণুর আয়তনে নিয়ে আসা যায়, তাহলে হয়তো ফুটবলটা একটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। তবে এটা এখনো পর্যন্ত বিজ্ঞান যে অবস্থায় রয়েছে সেখানে থেকে সম্ভব নয়। হয়তো ভবিষ্যতে কয়েকশো বা কয়েক হাজার বছর পরে পৃথিবীর পক্ষে এটা সম্ভব হতে পারে। তাহলে বন্ধুরা, রাখছি এখানে। কেমন লাগলো আজকের এই ব্ল্যাক হোল সংক্রান্ত বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং আমার যে চ্যানেল রয়েছে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ফেসবুক পেজে দেখেন তাদের কাছে অনুরোধ থাকলো আমার পেজটি ফলো করে দেবেন। তাহলে রাখছি এখানেই। সবাই খুব ভালো থাকবেন। বাই।